অবশেষে গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এদিকে বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। অন্যদিকে সেনাশাসিত মিয়ানমার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। ওদিকে আবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার হামলায় উগ্র ইসলামপন্থীরা জড়িত। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে গাজা উপত্যকায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। যুদ্ধবিরতির পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে হামলা থেমে নেই গাজা ভূখণ্ডে। ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩২,৩৩৩ জনে। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। ৫ মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রথম নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হলো। যুদ্ধবিরতির পাশাপাশি অবিলম্বে ও নিঃশর্তে হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের চেষ্টা আগেও কয়েক দফা হয়েছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে সেগুলো আটকে যায়। তবে এবারে প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের বাকি সব সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে পাশ হওয়া প্রস্তাবকে স্বাগত জানিয়েছে হামাস। গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা অবিলম্বে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময়ে প্রস্তুত রয়েছে। এদিকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। নিরাপত্তা পরিষদ গাজা সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষিত প্রস্তাব অনুমোদন করেছে। এই প্রস্তাব অবশ্যই বাস্তবায়ন হতে হবে, ব্যর্থতা হবে ক্ষমার অযোগ্য। এই প্রস্তাব পাশ হওয়ার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি ইসরায়েলের একটি প্রতিনিধি দলের পুনর্নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। এদিকে বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তেল আবিব গাজা উপত্যকায় যুদ্ধবিরতি করবে না বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে থেমে নেই গাজায় ইসরায়েলি হামলা। গাজার দেইর আল বালাহ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২২ ফিলিস্তিনি এবং দক্ষিণে রাফা অঞ্চলে ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার রাফা শহরের একটি বাড়িতে বোমা হামলা চালালে কমপক্ষে ১৫ জন নিহত হয়। মনিরুজ্জামান বাবু, ৭১। বিষয়টি নিয়ে আরও আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর বশির আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ বিশ্বযোগে। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হবার পরও যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। তাহলে পরিস্থিতিটা কি হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই নিরাপত্তা পরিষদে যে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হয়েছে এবং নিঃশর্তভাবে যে হামাসের হাতে যে যুদ্ধবন্দী আছে তাদেরকে মুক্তির যে প্রস্তাব, এটা বহু আকাঙ্ক্ষিত। এটা অনেক আগে হওয়ার কথা ছিল। গত ৫ মাসের যে যুদ্ধে সেখানে একটি ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। আপনারা দেখেছেন, আপনারাই বলেছেন যে ৩২,৩০০ মতো সেখানে প্যালেস্টাইনি নিহত হয়েছে, অধিকাংশ শিশু এবং নারী। এবং গাজা স্ট্রিপ মূলত এখন একটি ধ্বংসস্তূপ। এগুলো আমরা বিভিন্ন সময় বলে আসছি। তো এই যুদ্ধ অব্যাহত থাকার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন পর্যন্ত আমরা দেখেছি যে উদ্যোগ নিয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, এবং এই ব্লিংকেন এখনো মধ্যপ্রাচ্যে আছেন। তিনি ষষ্ঠবারের মতো মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র সফর করছেন, কিন্তু কার্যকর তেমন কোনো উদ্যোগ আসেনি। যখন এই যুদ্ধবিরতির প্রস্তাব এসছে তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ভিটো দিয়েছেন। যদিও জাতিসংঘের সাধারণ পরিষদ ২ বার এই যুদ্ধবিরতি এবং এই যুদ্ধকে নিন্দা করে যে প্রস্তাব পাশ হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব কে মানে ইসরায়েল মেনে চলেনি। এবং ইসরায়েল এর আগেও আপনি যেটা বলেছেন এখন, যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা এই প্রস্তাব নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও তারা যুদ্ধ চালিয়ে যাবেন। অর্থাৎ তাদের কিন্তু এই ধরনের ঐতিহ্য অতীতেও রয়েছে।
অর্থাৎ 1967 সালের পর থেকে কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েল যখনই আন্তর্জাতিক চাপে পড়ে কিন্তু তারা কিন্তু আন্তর্জাতিক এই চাপকে খুব কমই আমলে নিয়েছে। ফলে এখন হয়তোবা যে তারা বলছে যে রাফায় যে আক্রমণটা চালাবে, রাফা অর্থাৎ দক্ষিণ গাজার যে রাফা ক্রসিং দিয়ে যেখানে ত্রাণ সহায়তা আসে, সেই এলাকায় যদি আপনার এখন তারা আক্রমণ চালানোর জন্য নেতানিয়াহু দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন, যদিও সেখানে আপনার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন যে রাফাকে বাদ দিয়ে কিভাবে আক্রমণ পরিচালনা করা যায়। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যে এই যে প্রস্তাব পাশে যে একটি নীরব সম্মতি অর্থাৎ ভোটদানের বিরত থাকা, এটা কিন্তু একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে আগের মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান আর বর্তমান অবস্থানে কিন্তু পরিবর্তন এসছে। অর্থাৎ প্রেসিডেন্ট বাইডেন কিন্তু কিছুদিন যাবতই খুব কড়া ভাষায় কিন্তু আপনার নেতানিয়াহুকে সমালোচনা করছেন, এবং এই যে 32,000-এর উপরে যে সিভিলিয়ান কজালটি যে মারা গিয়েছে সেটাকে তিনি কিন্তু মেনে নিচ্ছেন না। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি অব্যাহত সামরিক সাহায্য যদি বন্ধ করে, সেক্ষেত্রে হয়তো হামলার প্রবণতা আগে থেকে এই যে আপনি বলছেন যুক্তরাষ্ট্র এখানে একটা বড় নিয়ামক, এবং আমরা দেখেছি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ভিটো দেয়নি। আপনি যেটি বলছিলেন যে বারবারই তাদের ভিটোর কারণে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করা সম্ভব হয়নি। এটি কি আসলে নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের নতুন কোনো কৌশল, কি মনে করছেন? সেটা তো আছে, যেহেতু নভেম্বরে নির্বাচন আছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনার রিপাবলিকান এবং ডেমোক্রেটদের মধ্যে নানা ধরনের কৌশল থাকে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ইসরায়েলি একটি প্রতিনিধি দলের সফর কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তারা কিন্তু আপনার স্থগিত করেছে। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে এই নিরাপত্তা পরিষদের এই প্রস্তাব পাশ সত্ত্বেও ইসরায়েল হয়তো দীর্ঘকালীন এই আক্রমণ চালাবে না, হয়তো তারা একটা সংক্ষিপ্ত অভিযান বা রাফা অভিযানের পরে হয়তো তাদের অভিযানটাকেও তারা স্থগিত করতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে ফর্মালি ভোটদানে বিরত ছিল, এটা একটা স্পষ্ট অবস্থান। কিন্তু আপনি যেটা বললেন যে নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটরা একটি অবস্থান নিবে, এবং সেই অবস্থান অবশ্যই ইসরায়েলি স্বার্থের বাইরে যেতে পারবে না, এটা যেরকম সত্য। আবার অন্যদিকে এই ধরনের বিশ্ব বিবেক যেখানে, অর্থাৎ তারা যেখানে গণতন্ত্রের কথা বলে, তারা হিউম্যান রাইটস এর কথা বলে, সেখানে যে আপনার এই সিভিলিয়ান কজালিটি বাড়ছে, 30-35 হাজার নিরীহ মানুষ সেখানে মারা যাচ্ছে, সেই বিষয়টা কিন্তু তাদের নির্বাচনের ক্ষেত্রে একটা ফ্যাক্টরে দাঁড়াবে। ফলে ডেমোক্রেটিক পার্টি একদিকে ইসরায়েলকে পক্ষে রাখা, অন্যদিকে মার্কিন জনগণের প্রতি তাদের যে কমিটমেন্ট বা বিশ্বব্যাপী গণতন্ত্র হিউম্যান রাইটস এর প্রতি তাদের যে কমিটমেন্ট, সেটাকেও তারা ইগনোর করতে পারছে না। ফলে এরকম একটি ডুয়াল পজিশনে আছে বর্তমানে এই আপনার ডেমোক্রেটিক পার্টি। তো আমার যেটা মনে হচ্ছে যে এই স্পষ্ট অবস্থান এবং পাশাপাশি কূটনৈতিক চাপ এবং কূটনৈতিক উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে তার পররাষ্ট্রমন্ত্রী এখনো মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। আমার মনে হচ্ছে এবং নির্বাচন এখানে একটি বড় ভূমিকাও রাখছে হয়তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর বশির আহমেদ। ইসরায়েলের আক্রমণের ফলে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে গাজাবাসী। গাজা ভূখণ্ডে গত 5 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় 13,000-এরও বেশি শিশুর মৃত্যু হয়েছে। ইউনিসেফ বলছে গাজায় মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেক। হাসপাতালগুলোও ভরে গেছে ক্ষুধার্ত শিশুদের দিয়ে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। পুষ্টিকর খাবার। যুদ্ধের আগে ভাদি অন্য শিশুদের মতো স্বাভাবিক জীবনযাপন করত, কারণ তখন তার জন্য প্রয়োজনীয় দুধ ও ঔষধের সরবরাহ ছিল। ফাদির মতো এমন আরো 27 শিশুর চিকিৎসা করেছিল গাজার কামাল আদওয়ান হাসপাতাল।
কিন্তু গত কয়েক সপ্তাহের মধ্যেই তাদের সবাই অপুষ্টি ও পানি শূন্যতায় মারা গেছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এখানকার শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। এরই মধ্যে হাসপাতালে অপুষ্টির শিকার হয়ে 5 থেকে 10 জন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। দীর্ঘ 5 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে বেশি ক্ষতি হয়েছে নারী ও শিশুর। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে গাজার উত্তরাঞ্চলে মে মাসের মধ্যে 3 লাখ মানুষ চরম দুর্ভিক্ষের পড়তে পারে। ঋতু সাহা, 71। বাংলাদেশকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক এক্স বার্তায় এই শুভেচ্ছা জানান। বাংলাদেশে পাকিস্তান হাইকমিশনের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে দেয়া ওই পোস্টে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরীফ। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখন দুই দেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে। মোমাউক শহরের মিয়ানমার জান্তার 9টি ঘাঁটি দখল করার দাবি করেছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি, KIA এবং তাদের সহযোগীরা। এক প্রতিবেদনে ইরাবতী জানিয়েছে, KIA এবং এর সহযোগীরা গত 16 দিনে জান্তার প্রায় 50টি ফাঁড়ি দখল করেছে, যার মধ্যে তানাই, ওয়াংমাও এবং মোমাউক শহরের ব্যাটালিয়ন সদর দপ্তর রয়েছে। এর আগে KIA, আরাকান আর্মি এবং অন্যান্য গোষ্ঠী ওয়াংমাও শহরের নাপাও ও পাজাও বুম গ্রামের কাছে একটি বড় ক্যাম্প দখল করে, যেখানে KIA সদর দপ্তর অবস্থিত। এদিকে ঘাঁটিগুলো দখল করতে চালানো হামলায় নিজেদের 6 জন যোদ্ধা নিহত এবং 10 জন গুরুতর আহত হয়েছেন বলে জানায় KIA। সেনাশাসিত মিয়ানমার নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে। সোমবার মিয়ানমারের জান্তা সরকারের প্রধান জেনারেল মিন অং লাইং এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তার সরকারের একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদি শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তবেই এই নির্বাচন হবে। তবে নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত না হতেও পারে বলে জানিয়েছেন তিনি। এর আগে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচি সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করে মিয়ানমার সেনাবাহিনী। এরপর সেনাবাহিনীর নেতৃত্বে যে সরকার গঠন হয়, গত 3 বছর ধরে সেই সরকারই দেশ শাসন করছে। ইন্দোনেশিয়ার আচে প্রদেশের উপকূলে গত সপ্তাহে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 11 জনের মরদেহ সাগর থেকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। সোমবার তাদের মরদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। 1.5 শতাধিক রোহিঙ্গাকে নিয়ে ডুবে যাওয়া ওই নৌকায় আরও অনেকে এখনও নিখোঁজ আছেন। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 13 জন নিহত হয়েছে। সোমবার একটি বালু বোঝাই ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মিন্দানাওর দ্বিতীয় বৃহত্তম দ্বীপের উত্তর কোটাবাতো প্রদেশের অ্যান্টিপাস পৌরসভার একটি প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দমকল বাহিনী। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় উগ্র ইসলামপন্থীরা জড়িত বলে প্রথমবারের মতো মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে এই হামলায় ইউক্রেনের জড়িত থাকার ইঙ্গিতও দিয়েছেন তিনি। টেলিভিশনে প্রচারিত এক বৈঠকে পুতিন বলেন, অপরাধটি কট্টরপন্থী ইসলামপন্থীদের হাতেই সংঘটিত হয়েছে, যাদের আদর্শের বিরুদ্ধে ইসলামিক বিশ্ব নিজেরাই বহু শতাব্দী ধরে লড়াই করে আসছে। এদিকে কনসার্টে হামলার ঘটনায় বাবা ও ছেলে মিলে আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ 3 জনের বিরুদ্ধে হামলাকারীদের সহযোগিতা করার অভিযোগ এনেছে। ওই 3 ব্যক্তিকে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।